আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই তাড়াতাড়ি জয়েন করো ফার্স্ট। ওকে, সবাই তাড়াতাড়ি জয়েন করো। আমার কথা ক্লিয়ারলি শোনা যায় কিনা আমাকে একটু জানাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে কিন্তু জানাই দিও। ওকে, স্যার অল ক্লিয়ার। ওকে ওকে, তাহলে সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো ফার্স্ট। তো আমাদের এই উইকে আমাদের কোনো এক্সাম নাই, সেটা তো আমরা জানাই দিছি যে এই উইকে আমাদের কোনো এক্সাম নাই। সো নেক্সট উইকে যেহেতু এক্সাম, সো আমরা একটু টাইম নিচ্ছি। ওকে, আমি খাচ্ছি। আচ্ছা, খাওয়া দাওয়া করো, সমস্যা নাই, আমি ব্রেক দিব মাঝখানে। 20 মিনিটস এর একটা ব্রেক হবে যাতে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, কোনো সমস্যা নাই। 20 মিনিটস এর মধ্যে তোমরা সব শোনো। প্রবলেমটা হচ্ছে কি, এই প্রবলেমটা কিন্তু তোমাদের, কারণ আমি তোমাদের একটা কথা বারবারই বলে দিছি যে আমার সায়েন্স ক্লাসের ফিক্সড টাইমটা ছিল 12টা থেকে 2টা। 12টা থেকে 2টা, যেহেতু তোমাদের স্কুল শুরু হওয়ার পরে অনেকেরই এই টাইমে একটু ক্লাস থাকে, এই কারণেই কিন্তু এই সায়েন্সের ক্লাসটা নিয়ে সমস্যা হচ্ছে। সায়েন্স ক্লাসটা কিন্তু কখনোই 3টা থেকে ছিল না, এক নাম্বার কথা। সায়েন্স আমি তোমাদেরকে আগেই বলছি যে বৃহস্পতিবারে আমার 2টা ক্লাস নিতে হয়, 3টা থেকে আমার আরেকটা শিডিউল ক্লাস থাকে, এবং সবার সাথে কথা বলেই কিন্তু 12টাই করছিলাম। কিন্তু তোমাদের ভিএনএস এর যখন ক্লাস শুরু হলো তখনই কিন্তু প্রবলেমটা হচ্ছে সকালে। তো তারপর আমি সব দিনই নিয়ে গেছি বিকালে, শুধু বৃহস্পতিবারটা আমি চাইলেও সম্ভব না, কারণ আমার 2টা ক্লাস অলরেডি থাকে। এই দিন অলরেডি আমার একটা ক্লাস আছে, 3টা। এই কারণে আমি তোমাদের সাথে কথা বলেই আমি টাইমটা সেট আপ করতেছি যে 12টায় অথবা 1টায়। তো যেহেতু অধিকাংশ একটাই, কোনো প্রবলেম নাই, সো আমি একটাই নিচ্ছি। আর তোমরা যদি লাঞ্চ বা আদারওয়াইজ নামাজ পড়ার একটা কথাবার্তা বলো, সেক্ষেত্রে আমি বারবারই বলি যে প্রথম 40 মিনিটস পরে আমি 20 মিনিটস এর একটা ব্রেক দিব। ওই ব্রেকে তোমরা খাওয়া দাওয়া করবা, গোসল করবা, এভরিথিং করতে পারবা। আর একটার আগেই তোমরা গোসলটা সেরে নিবা, তাহলেই তো হয়ে যায়। শুধু খাওয়া দাওয়াটা এবং নামাজটা ওই ব্রেকে করে নিবা। কারণ আমাদেরকে কিছু জিনিস সব সময় তো একদম পারফেক্টলি সবকিছু পাওয়া যাবে না, কিছু সময় তো একটু প্রবলেম থাকবেই, এগুলোকে কিন্তু একসেপ্ট করতে হবে। ওকে, আচ্ছা, যাই হোক, তো আমাদের 14 পার্টিসিপেন্টস এখন পর্যন্ত আছে আমাদের সাথে। তো আমরা আজকে মেইনলি আমাদের সায়েন্স ক্লাস, তাই তো? সো সায়েন্স ক্লাসে চ্যাপ্টার 12টা আমরা গত ক্লাসে ডিসকাস করছিলাম, প্রশ্নগুলোও দাগাই দিছিলাম। তো যেহেতু আমরা এক উইক আরো বেশি সময় পাচ্ছি, আমি আজকে আবারও 12 চ্যাপ্টারটা নিয়ে আবার ডিসকাস করব, খুব ভালোভাবে ডিসকাস করব যাতে কোনো প্রবলেম না হয়। এবং আমি আবারও বলতেছি, এবার থেকে পরীক্ষা কিন্তু খুবই ভালো হইতে হবে। পরীক্ষা নিয়ে এবার থেকে আর যাতে কোনো ঝামেলা না হয়। প্রথমত এক্সাম। বলো আরহাম। স্যার আজকে কি পরীক্ষা? আজকে কিসের পরীক্ষা? তোমাদের না বলছি যে পরীক্ষাটা আমরা চেঞ্জ করছি, নেক্সট উইকে পরীক্ষা হবে। একটা উইক আমি অফ রাখছি শুধু তোমাদের প্রিপারেশনের জন্য, কারণ তোমাদের এক্সাম মোটেও ভালো হচ্ছে না। বাট এইবার থেকে যাতে এক্সাম ভালো হয় এই জন্যই এটা করা। কোনোভাবেই এক্সাম মিস করা যাবে না, আর মিস করলে কিন্তু তাকে আমি ব্লক করে দিব এক উইকের জন্য। ক্লিয়ার থাকো, এটা একদম 100% শিওর। আর দ্বিতীয়ত, পরীক্ষা খারাপ করলে তার জন্য অন্য পানিশমেন্ট আছে। পরীক্ষা ভালো করতে হবে সবারই, কারণ আমি রিভিশন দিচ্ছি এখন। রিভিশনের সময় তো তোমাদের প্রবলেম থাকার কথাই না। ওকে, আর সময়ও পাচ্ছ প্রায় 2 সপ্তাহ। আর কত নম্বরে পরীক্ষা জানি? 50 মার্কস, সায়েন্স 20 আর হচ্ছে ম্যাথস 30, যেটা অ্যাজ ইউজুয়াল হয়। ম্যাথস চ্যাপ্টার 9 আর সায়েন্স চ্যাপ্টার 12 নেক্সট উইকে পরীক্ষা। তার নাম্বার কত করে থাকতে হবে? বললামই তো 20 আর 30। সায়েন্স 20, যে পরীক্ষাগুলো দিছো না সেম সিলেবাস তো সেমই থাকতেছে।
সরি মানে মার্কস ডিস্ট্রিবিউশন তো সব পরীক্ষাতে একই ভাবেই নিচ্ছি আমি, ওগুলো দেখো আগের পরীক্ষাটা কিভাবে হয়েছে। আচ্ছা আমাদের মনে হয় আরো অনেকেই আসার বাকি আছে, সো আমরা একটু ওয়েট করতেছি, একটু ওয়েট করে আমরা শুরু করব। সো সবাই তোমরা বইটা বের করে সামনে রাখো, সবাই বইটা বের করে সামনে রাখো। আমরা এখানে মেইনলি যেটা করব সেটা হচ্ছে, এক মিনিট আমি একটু তোমাদের টেক্সট বইটা বের করি। সবাই টেক্সট বইটা সামনে রাখো, চ্যাপ্টার 12টা বের করো, চ্যাপ্টার 12টা বের করো, ক্লাইমেট চেঞ্জ চ্যাপ্টার 12টা বের করো। এখন ভিকারনেসায় যারা আসো, আমি যেটা দেখলাম যে ভিকারনেসায় কয় তারিখ থেকে পরীক্ষা সেটা কি কিছু বলছে? স্কুলের পরীক্ষাটা কত তারিখ থেকে হবে? স্যার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। September first week. এটা কি স্কুলে গিয়ে নাকি অনলাইনে? স্যার অনলাইনে। স্কুল যদি স্কুল খোলে তাহলে কি? স্কুল তো খুলবে শুনছি। স্কুল খুললে স্কুলে নিবে স্যার, আচ্ছা মনে হয়। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমাদের আমি সিলেবাসটা দেখলাম সায়েন্সের 1 থেকে 5 এবং ম্যাথস সরি সায়েন্সের 1 2 3 মেবি 3টা চ্যাপ্টার, আর ম্যাথসের হচ্ছে স্যার 1 to 4। 1 to 4 আচ্ছা, আর ম্যাথসের ছিল হচ্ছে 1 থেকে 5 মেবি। ওকে আচ্ছা, প্রথম কথা সবাই সবাই যার যার ভিডিও অন করো সবাই। আমি তোমাদের বলছিলাম আজ থেকে ভিডিও অন করে ক্লাস করতে হবে, সবাই ভিডিও অন করো। On করেছি। হ্যাঁ সবাই ভিডিওটা অন করবা, কারণ একটা কারণেই আমি তোমাদেরকে অনেক সময়ই পাই না, আমি বুঝাচ্ছি দেখা যাচ্ছে যে তোমরা নাই, ভিডিওটা অন করে রেখে চলে গেছো, এটা তো করা যাবে না, অনেক ছোট ক্লাস, তো সবাই ভিডিও অন করে ইয়ে করো। আচ্ছা তাহলে দেখো, আমরা গত ক্লাসে ক্লাইমেট চেঞ্জ আমাদের কতজন আসছে এখনো, কি ব্যাপার 18 জন, আরো তো আসতে হবে, কই তোমরা স্টুডেন্টরা একটু তাড়াতাড়ি জয়েন করো ফার্স্ট। আর শোনো, তোমরা ভিডিওটা যাতে অন করে রাখতে পারো সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করো, সেরকম একটা রুমে তোমরা ক্লাস সেট আপ করে নাও। আজকে যদি কোনো প্রবলেম হয় তাহলে আজকের জন্য হয়তো আমি যার প্রবলেম আছে তাকে জোর করব না, বাট নেক্সট ক্লাস থেকে অবশ্যই ভিডিওটা অন করবা। রিজনটা একটাই, যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা আসলে এখানে আসো, কারণ অনেকেই এই ঝামেলাটা করতেছে, অনেকেই থাকেন, এটা একটা প্রবলেম। আচ্ছা যাই হোক, এখন আমি ভিকারনেসের জন্য কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের নেক্সট উইকে যদি আমরা দেখি, এক মিনিট, আমাদের কিন্তু 1 থেকে 4 এই সায়েন্সের এই 4টা চ্যাপ্টার কি রিভাইজ কমপ্লিট হয়েছে না? মানে কমপ্লিটের পরেও রিভাইজ কি কমপ্লিট হয়েছে না? জি স্যার। এই 4টা চ্যাপ্টারে তোমাদের ভিকারনেসের কোনো প্রবলেম আছে? আর কোন রকম কোনো প্রবলেম আছে? নো স্যার। No sir. ওকে, তাহলে আমি কিন্তু তোমাদের উপর এই বিশ্বাসটা রাখতেই পারি যে তোমাদের সায়েন্সের যে সিলেবাসটা আছে এখানে কোনো রকম কোনো প্রবলেম হবে, ঠিক আছে? সো আমি কিন্তু তোমাদের উপর ফেইথটা রাখলাম যে আমার আবার রিভিশন করার আপাতত কোনো দরকার নাই, এটা তোমরা নিজেরাই করতে পারবে, কারণ অলরেডি একবার রিভিশন হয়ে গেছে। আর ম্যাথসের চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার কত বললা? 5, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5। আচ্ছা এখন আমি একটা ব্যাপার বলে নিই, তোমরা জানো যে 1 2 এবং 4 এই 3টা চ্যাপ্টারে সেরকম কিছুই নাই। ওকে, সো এই 3টা চ্যাপ্টার তোমরা নিজ দায়িত্বে, তোমাদের শীট দেয়া আছে, তোমাদের প্র্যাকটিস বুক দেয়া আছে, এগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করে নিবা। বাট আমি চেষ্টা করব চ্যাপ্টার 9টা আমরা এখন রিভাইজ করাচ্ছি না, 9 এর পরেই আমরা 3 আর 5টা রিভাইজ করাবো, অর্থাৎ তোমাদের পরীক্ষার আগেই যাতে 3 আর 5টা আরেকবার রিভাইজ হয়ে যায়, কারণ ক্রিয়েটিভ গুলো কিন্তু 3 আর 5 থেকেই থাকবে, তাহলে তোমাদের এটাও প্রায় 2বার রিভিশন করা হয়ে যাবে। সো ভিকারনেসের সায়েন্স নিয়ে আমি কিন্তু নিশ্চিন্তে থাকলাম, যেহেতু সায়েন্সটা রিভিশনও কমপ্লিট করা হয়েছে, আই থিংক কোনো প্রবলেম হবে না। জুবাইর আনসারি, আমার শুধু খাওয়া বাকি। হাই হাই হাই, তোমরা এখন এসে খাওয়া দাওয়ার কথা বলতেছ, মানে এটা তো বুঝলাম না কিছু। তোমরা জানো যে 1টা থেকে ক্লাস, খাওয়া দাওয়াটা কি আর আধা ঘন্টা আগে করলে কি খুব সমস্যা হয়ে যেত? স্যার রান্নাই তো হয় নাই। ও আচ্ছা, তাহলে আমি তো তোমাকে সেটাই বলতেছি যে অন্তত 1টার আগে তোমরা গোসল করাটা কমপ্লিট করে ফেলবা। আমি যখন ব্রেক দিব, ব্রেক টাইমে তোমরা 20 মিনিটের ব্রেক, তো 20 মিনিট কি কারো খাইতে লাগে? স্যার হ্যাঁ বলো। স্যার কোন 3টা চ্যাপ্টার থেকে এমসিকিউ পড়বো? আরে এটা তোমাদের বলি না, এটা ভিকারনেস স্যার বলছি, তোমাদেরকে বলি, ও এটা ভিএনএস স্টুডেন্ট। ওকে সো লেটস স্টার্ট। আচ্ছা আমি আবার বলছি চ্যাপ্টার 12। হ্যাঁ বলো। সুবাইতা।
চ্যাপ্টার 12 4 নাম্বার কোশ্চেনটা একটু দেখাচ্ছি। হ্যাঁ আমি পুরো চ্যাপ্টারটা আবার রিভাইজ করতেছি। পুরো চ্যাপ্টারটা রিভাইজ বলতে আমি কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস করব এগেন। এই একটা কারণেই, যাতে করে আমি আবার বলতেছি, এবারের পরীক্ষায় আমি কিন্তু জাস্ট বেস্ট রেজাল্ট দেখতে চাই তোমাদের। ম্যাথস এবং সায়েন্স দুইটাতেই একদম বেস্ট রেজাল্ট, এবং আমি যাতে করে যখন রেজাল্টটা দিব, রেজাল্টে সবগুলোই প্লেসের মধ্যে আসে, মানে একদম 10 এর স্যার মধ্যে আপনি সব। যতটুকু লোয়েস্ট মার্কস বলছেন তার উপরেই আমার থাকে সব সময়। ওর উপরে বলতে ফার্স্ট, তাহলে তোমাকে ফার্স্ট হইতে হবে, সেই টার্গেট নাও তুমি, ফার্স্ট হওয়ার টার্গেটটা নাও। ওকে, যাই হোক, সো আমরা সবাই থার্ডের ভিতরেই থাকি। ওকে গুড। এখন সবাই একটু বইটা বের করো, বইটা বের করে সামনে রাখো। লোয়েস্ট মার্কস কত বলেছিলেন? আচ্ছা, তোমাদের লোয়েস্ট মার্কস এর এত চিন্তা কেন? হাইয়েস্ট মার্কস এর চিন্তা করতে পারো না? লোয়েস্ট মার্কস কি উল্টাপাল্টা। স্যার আপনি যে বলেন লোয়েস্ট মার্কস নিচে পেলে তাদের পানিশমেন্ট আছে, এই জন্য জিজ্ঞেস করছি। আমি কি কখনো পেয়েছি না স্যার? আমি 46 এর নিচে কখনো যাইনি। ওকে গুড গুড গুড। এখন তুমি একটু স্যার মনোযোগ আমি দাও। 5th হয়েছি। এই সবাই মাইক বন্ধ করো, এখন মাইক বন্ধ করো, সবাই এখন মাইক বন্ধ করো। তোমরা কথা বলতে শুরু করলে একদম শেষ। মাইক বন্ধ করো, এখন একটু মনোযোগ দাও, আমার কথাগুলো শোনো। সো সবাই বইটা বের করো, চ্যাপ্টার 12 ক্লাইমেট চেঞ্জ। দেখো, আমি আবার এটা রিভিউ করতেছি, যেগুলো পড়তে হবে সেগুলোতেই দাগ দিচ্ছি। জাস্ট যেগুলো আমি প্রথমত হচ্ছে কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে ডিসকাস করতেছি। সো প্রথমেই দেখো, চ্যাপ্টার 12 এ আমাদের ফার্স্ট যে কাজটা হচ্ছে এখানে, হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের একটা ডেফিনিশন দেয়া আছে এখানে। সো আমরা এখান থেকে ডেফিনিশনটা পড়বো। সো সবাই ডেফিনিশনটাতে, যাদের দাগ দেয়া আছে ওকে, যাদের দাগ দেয়া নাই তারা আবার একবার দাও। দেখো, a significant, এখান থেকে significant and persistent change in the climate and its variability is called climate change. So what is climate change? এখান থেকে আমরা অবশ্যই এটা পড়বো, what is climate change, that's it. ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল যেটা দেখলাম সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের যে ডেফিনিশনটা সেটা আমরা দেখলাম। ওকে ওকে, নেক্সট আমরা যাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট টপিকটা দেখো, গ্লোবাল। ক্লাইমেটেরও তো একটা ডেফিনিশন আছে, ফার্স্ট লাইনে আপনি যে দাগিয়েছিলেন। হ্যাঁ, এটা এই ক্লাইমেটের যে ডেফিনিশনটা, এটা তোমরা আগেরটা দিলেও হবে, এই জন্য আমি এখানে দাগ দিচ্ছি না। তোমার যদি আগে 11 চ্যাপ্টারেরটা পড়া থাকে ওটাই দিয়ে দিবা, একই, সমস্যা নেই। বাট মেইনলি যেহেতু ক্লাইমেট চেঞ্জটা একটু বেশি দরকার এখানে। এবার চলে আসি আমরা গ্লোবাল ওয়ার্মিং, দ্যাট মিন্স, হ্যাঁ বলো। আমি তো জানতাম না 1টা বাজে ক্লাস। আচ্ছা সমস্যা নেই, আমি এখনই শুরু করছি, সমস্যা নেই। নাও বই বের করো, সায়েন্স বইটা বের করে এখন দাগাও, চ্যাপ্টার 12। ওকে, সো এবার আমরা আসি গ্লোবাল ওয়ার্মিং। ওকে, সো দেখো, গ্লোবাল ওয়ার্মিং এরও এখানে একটা ডেফিনিশন দেয়া আছে, তবে গ্লোবাল ওয়ার্মিং এর দুইটা ডেফিনিশন আমরা পাচ্ছি। সো এখানে একটা ডেফিনিশন, তুমি দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। সো এখানে দেখো, scientists have found that the average global temperature is increasing gradually. This gradual increase of the Earth's temperature is called global warming. So এটা হচ্ছে পারফেক্ট একটা ডেফিনিশন, অর্থাৎ হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, এটা যদি আসে তাহলে এই ডেফিনিশনটা পারফেক্ট একটা ডেফিনিশন। ওকে, সো সবাই এই ডেফিনিশনটাতে দাগ দাও। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং। ওকে, আচ্ছা, তাহলে আমরা দুইটা কোশ্চেন দেখলাম, একটা হচ্ছে হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং এন্ড হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ। এখন তুমি যদি চাও, গ্লোবাল ওয়ার্মিং এর সেম আরেকটা ডেফিনিশন আছে, তুমি যদি সেই ডেফিনিশনটা দিতে চাও তাহলে আমি তোমাকে দেখাচ্ছি, এই লাইনটাতেও তুমি দাগ দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। এই যে দেখো, এখানে একটা গ্লোবাল ওয়ার্মিং এর একটা ডেফিনিশন দেয়া আছে, এই যে দেখো, পেজ নাম্বার হচ্ছে এটা 84 পেজে তুমি যদি দেখো, এখানেও একটা ডেফিনিশন আমরা দেখতে পাচ্ছি। এই যে জাস্ট এখানে এই এক লাইন দিলেই হবে, average increase of Earth's temperature is called global warming. অর্থাৎ এই দুইটার যে কোনো একটা দিলেই হবে, average increase of Earth's temperature is called global warming. অর্থাৎ আর্থ টেম্পারেচারের অ্যাভারেজ যে ইনক্রিজটা হয় সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এবং আমি তোমাদেরকে কিন্তু বলে দিছি যে 0.5 বা 0.1, 0.01, 0.02, এই যে সামান্য ইনক্রিজ, এটা কিন্তু অ্যাভারেজ ইনক্রিজটা অনেক বড় একটা ব্যাপার। ওকে, অনেক বড়। গত আমরা যেটা দেখলাম, যে এই যে আমরা একটা ফিগার দেখছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, দেখো আমি ফিগারটা আরেকবার দেখাচ্ছি, যে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর একটা গ্রাফ দেখছিলাম এখানে। এই গ্রাফটাতে দেখো, খেয়াল করে দেখো, এখানে অ্যাভারেজ ইনক্রিজ অফ দ্য টেম্পারেচার কিন্তু 0.5 বা 0.1, 0.2 এরকম, 0.5ও না, 0.25 বলতে পারি আমরা, 0.25 ফর
প্রায় 20 ইয়ার্সে 20 বছরে মাত্র 0.25 অ্যাভারেজ ইনক্রিজ করছে, বাট সেটাই কিন্তু অনেক বেশি আমাদের জন্য, সেটা অনেক বেশি, এটা মনে রাখবা সবসময়। ওকে, সো মানে অ্যাভারেজ ইনক্রিজ বলতে আমরা কিন্তু খুব বেশি ইনক্রিজ বুঝি না, খুব অল্প ইনক্রিজ হলেই সেটা খুব মারাত্মক হয়। বাট যদি ইন্ডিভিজুয়াল ইনক্রিজ বলি, যেমন ধরো আমাদের বাংলাদেশের যদি আমি বলি যে আমাদের বিডিতে টেম্পারেচার অনেক সময় 40 ডিগ্রি থাকে, 30 ডিগ্রি থাকে, ইভেন 42 ডিগ্রিতেও যায়, 43 ডিগ্রিতেও যায়, বা 45 ডিগ্রিতেও মাঝে মধ্যে অনেক বেশি গরম হলে যায়। তো এটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে, কিন্তু অ্যাভারেজ টেম্পারেচারটা কিন্তু এভাবে আপ ডাউন করে না যে হঠাৎ করে একদম 20 ডিগ্রি বেড়ে গেল, এরকম কখনোই হয় না, খুবই অল্প, বাট এটা খুবই মারাত্মক। ওকে, সো যাই হোক, এবার আমরা চলে আসি তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারটা আমরা দেখলাম। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে। ধরো একটা কোশ্চেন তোমাকে দিল যে হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং অথবা হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, তাহলে এর সাথে কিন্তু একটা রিলেটেড কোশ্চেন চলেই আসে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং অথবা হোয়াট আর দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। ওকে, ক্লাইমেট চেঞ্জের বা গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্টস গুলো কি? মনে রাখবা ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্টস কিন্তু সেমই হবে, ডিফারেন্ট কিছু না, কারণ ক্লাইমেট চেঞ্জের ফলেই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হয়। সো গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট গুলো সেগুলো অবশ্যই কি হবে? সেম হবে। সো এক্ষেত্রে আমরা একটু শেষের দিকে চলে আসি, এই যে দেখো এখানে চলে আসো সামারিতে, পেজ নাম্বার 86, দেখো পেজ নাম্বার 86, সবাই এখানে একটু লিখে রাখো, এই বইয়ে লিখে রাখো, সবাই বইয়ে লিখে রাখো, তাহলে তোমরা ভুলবা না আর কি। এখানে বইয়ে লিখে রাখো যে ইফেক্টস অফ, এখানে পাশে লিখে রাখো ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ, একই অ্যান্সার হবে, ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ আমাদের গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট গুলো সেগুলো কি কি। সো সেখানে আমরা 4টা পয়েন্ট এখানে দেখতেছি, দেখো 1 2 3 4, এই 4টা পয়েন্ট দিলেই হবে, খুব সুন্দরভাবে এই 4টা পয়েন্ট দিয়ে নিবা। অথবা এখানে তুমি আরেকটা কথাও বলতে পারো যে এখানে আরো একটা কোশ্চেন এরকম আসতে পারে যে হোয়াট আর দ্য ন্যাচারাল ডিজাস্টার অকার্ড ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং অথবা ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে ন্যাচারাল ডিজাস্টার গুলো হয় সেগুলোর নাম লিখো। সো দেখো এখানে কিন্তু যদি ওইভাবে শুধু নাম লিখতে বলে তাহলে তুমি এই যে দেখো শুধু এগুলো লিখবা, ট্রপিক্যাল সাইক্লোন, স্টর্ম সার্জ, ফ্লাড, ড্রাউট, এন্ড হচ্ছে কি এই যে সি লেভেল ইনক্রিজ, অথবা আমরা দিতে পারি যে আচ্ছা এই কয়েকটা দিলেই হবে আসলে, ট্রপিক্যাল সাইক্লোন, স্টর্ম সার্জ, ফ্লাড, ড্রাউট। যদি শুধু ন্যাচারাল ডিজাস্টারের নামগুলো বলতে বলে তাহলে তুমি এই নামগুলো দিয়ে দিবা। ওকে, আর যদি একদম ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং অফ ক্লাইমেট চেঞ্জ বলে তাহলে সেন্টেন্স আকারে দিয়ে দিবা, এই 4টা পয়েন্ট সেন্টেন্স করে দিবা, এবং এটা আমি ডিসকাস করছিলাম। ওকে, তাহলে দেখো খুব সুন্দর একটা কোশ্চেন আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ অর হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং এন্ড ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অর গ্লোবাল ওয়ার্মিং। সো একটা পারফেক্ট একটা কোশ্চেন যেটা আমাদের পরীক্ষায় আসতেই পারে, একদম কমন একটা কোশ্চেন। ওকে, তাহলে সবাই বুঝতে পারছো। আজকে আমি চাচ্ছি তোমরা কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে যাতে কারোর মধ্যে কোনো কনফিউশন না থাকে যে আমরা কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। নেক্সট কোশ্চেনটাতে আমরা প্রথমেই এই যে এখানে যেহেতু মিটিগেশন এবং অ্যাডাপ্টেশনে চলে আসছি, এই দুইটাতেই তুমি 3 স্টার দিয়ে রাখো, কারণ মনে রাখবা এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে এই দুইটা কোশ্চেনের সবচেয়ে বেশি পরিমাণ আসে এই দুইটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে বোর্ডে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে এই দুইটা টপিক থেকে। সো এখানেও 3 স্টার দিয়ে রাখো, এখানেও 3 স্টার দিয়ে রাখো, অর্থাৎ এই চ্যাপ্টারের 3 স্টার কোশ্চেন হচ্ছে এই দুইটা, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন এবং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দেই, মিটিগেশন মানে হচ্ছে কমানো, মানে কি হ্রাস পাওয়া যেটাকে আমরা বলি। মিটিগেশন মিন্স হচ্ছে কমানো, আর অ্যাডাপ্টেশন মিন্স হচ্ছে বাড়ানো বা যোগ করা। যদি আমরা বলি এরকম যে বাড়ানো বা যোগ করা, মানে ইনক্রিজ করে আর কি, যোগ, ঠিক আছে। বা তুমি এখানে ইনক্রিজ, আচ্ছা কমানো লিখছি তো আমি বাড়ানোই লিখি তাহলে হবে, বাড়ানো। এটা আমি কেন লিখলাম সেটা আমি তোমাদেরকে বলতেছি। এই বাংলাটা আমি কেন লিখলাম, কারণ অনেক সময় কোশ্চেনের মধ্যে কনফিউশন তৈরি হয়। প্রথম কথা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনটা আসলে কি? মিটিগেশনটা হচ্ছে কমানো। কি কমানো? মনে রাখবা যে ক্লাইমেট চেঞ্জের মেইন কজটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইমিশন। মনে রাখবা ক্লাইমেট চেঞ্জের মেইন কজটা হচ্ছে
কার্বন ডাই অক্সাইড ইমিশন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের যে নিঃসরণটা হয় সেটাই হচ্ছে মেইন কজ অফ ক্লাইমেট চেঞ্জ অর গ্লোবাল ওয়ার্মিং, তুমি বলতে পারো মেইন কজ। যদিও গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আরো অন্যান্য গ্যাসগুলোও দায়ী, বাট ক্লাইমেট চেঞ্জের জন্য সবচেয়ে মেইন যে কজটা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইমিশন। সো আমরা এখানে কমানো বলতে যেটা বোঝাচ্ছি যে মিটিগেশনটা কিসের, মিটিগেশন অফ কার্বন ডাই অক্সাইড। মনে রাখবা যে মিটিগেশনের যে পয়েন্টগুলো আমরা করব সেটার প্রত্যেকটা পয়েন্ট হবে কিভাবে আমরা কার্বন ডাই অক্সাইড ইমিশনটাকে কমাইতে পারি, কিভাবে আমরা কার্বন ডাই অক্সাইড ইমিশনটাকে কমাইতে পারি। সো কোশ্চেনটা কিন্তু ওইভাবেই মাথায় রাখতে হবে। সো দেখো আমরা যদি এখানে কোশ্চেন গুলো দেখি যে মিটিগেশনের জন্য কি কোশ্চেন হইতে পারে, মিটিগেশনের জন্য কোশ্চেনটা কি রকম হইতে পারে আমরা যদি সেটা দেখি, তাহলে দেখো এখানে আমি একটু দেখাচ্ছি। গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে এগুলো দাগাই দিছিলাম, তো তারপরে আমি আরেকবার দেখাচ্ছি যে মিটিগেশন থেকে যে কোশ্চেনটা নরমালি হয় সেটা হচ্ছে, দেখো দাঁড়াও একটু, এই যে দেখো এখানে একটা মিটিগেশনের মেইন রিজনটা দেয়া আছে যে রাইট 5 অফ আওয়ার অ্যাক্টিভিটিস টু মিটিগেট দ্য রেট অফ ক্লাইমেট চেঞ্জ। মনোযোগ দাও, রাইট 5 অফ আওয়ার অ্যাক্টিভিটিস, অর্থাৎ 5টা এরকম অ্যাক্টিভিটি লিখো যেটা কি করে টু মিটিগেট দ্য রেট অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জটাকে যেটা কি করে কমায় ফেলে। মিটিগেট মানে কি, কমানো। ওকে, আর মিটিগেট যখনই থাকবে দ্যাট মিন্স হচ্ছে হোয়াট, মিটিগেটটা কি মিটিগেট করতে হবে, মিটিগেশন অফ কার্বন ডাই অক্সাইড, মনে রাখবা। আবার এটা এরকমও আসতে পারে রাইট 5 সেন্টেন্স অন হাউ উই ক্যান মিটিগেট ক্লাইমেট চেঞ্জ, আমরা কিভাবে ক্লাইমেট চেঞ্জকে কি করতে পারি, মিটিগেট করতে পারি। অথবা তোমাকে সরাসরি এই কোশ্চেন বলতে পারে যে রাইট 5 ওয়েজ হাউ উই ক্যান রিডিউস দ্য এমিশন অফ কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের এমিশনটাকে কিভাবে আমরা রিডিউস করতে পারি। সো এই টাইপের যত কোশ্চেন আসবে সব কোশ্চেনই হচ্ছে কিসের জন্য, রিডাকশন অফ কার্বন ডাই অক্সাইড। সো এই জন্য আমরা এই যে বইয়ে দেখো এখানে যে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন আছে, তুমি এটা তোমার নিজের বোঝার জন্য তুমি এখানে পাশে লিখে রাখো, সেটা হচ্ছে এভাবে করে লিখে রাখতে পারো, সেটা হচ্ছে রিডাকশন অফ কার্বন ডাই অক্সাইড CO2। কারণ আমরা জানি কার্বন ডাই অক্সাইডের ফর্মুলা হচ্ছে CO2, এটা জাস্ট আমি তোমাদেরকে বললাম, এটা কিন্তু এখনই তোমাদের দরকার নেই, তোমরা সেন্টেন্সেই লিখতে পারো বা ওয়ার্ডেই লিখতে পারো। স্যার আপনার সাউন্ডটা ক্লিয়ার না, স্ক্রিন হ্যাং। কার্বন ডাই অক্সাইড, আচ্ছা আমি চেষ্টা করতেছি, তোমার মেবি নেটওয়ার্কের প্রবলেম। কার্বন ডাই অক্সাইড, রিডাকশন অফ কার্বন ডাই অক্সাইড। ওকে, রিডাকশন অফ কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনটাতে হচ্ছে রিডাকশন অফ কার্বন ডাই অক্সাইডের কিভাবে আমরা রিডিউস করতে পারি সেইগুলো আমরা লিখব। স্যার রিডাকশন মানে কি? কমানো, রিডাকশন, রিডিউস এর নাউন হচ্ছে কি রিডাকশন, কমানো। ওকে, সো দেখো তোমরা এই কোশ্চেনের অ্যানসারটা তাহলে কিভাবে দিবা, দেখো খেয়াল করো, তোমাকে কিন্তু 5টা সেন্টেন্স লিখতে বলতেছে। সো 5টা লিখতে বলুক বা 4টা লিখতে বলুক, যে কয়টা লিখতে বলবো তুমি সেটা লিখবা। বাট প্রথমে শুরু করার আগে তুমি যখনই কোশ্চেনটা শুরু করবা ইন্ট্রোডাক্টরি কিন্তু একটা লাইন লিখতে হয়। তো তুমি প্রথমে এই লাইনটা ইন্ট্রোডাক্টরি লাইন হিসেবে দিবা, এটা কিন্তু কোনো পয়েন্ট হবে না, আমি আবারও বলতেছি এটা কোনো পয়েন্ট হবে না। দেখো, the main cause of climate change is the increased carbon dioxide in atmosphere, এটা কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যেও আসতে পারে। what is the main cause of carbon dioxide, তখন আমরা সুন্দর করে লিখে দিব the main cause, what is the main cause of climate change, what is the main cause of climate change, তাহলে আমরা লিখব the main cause of climate change is the increased carbon dioxide in atmosphere। সুন্দর করে এই লাইনটা শর্ট কোশ্চেনে দিয়ে দিব, মানে 1-2 মার্কসের জন্য পারফেক্ট একটা কোশ্চেন। তারপরেও যদি এই মিটিগেশন রিলেটেড কোনো কোশ্চেন আসে তখন আমরা কিন্তু এই লাইনটা এখানে দিয়ে দিব। ওকে, আচ্ছা, তবে এখানে কিন্তু এই কোশ্চেনটা নরমালি আসে না যে হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন। যদি ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন পরীক্ষায় চলেও আসে তাহলে তখন তোমরা কি লিখবা বলো তো, তখন জাস্ট এক লাইনে লিখে দিবা যে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন মিন্স রিডাকশন অফ কার্বন ডাই অক্সাইড, জাস্ট এটা লিখে দিবা, মিন্স রিডাকশন অফ কার্বন ডাই অক্সাইড, তাহলেই বুঝে যাবে টিচার যে তুমি কি লিখতে চাচ্ছ। ওকে, তবে এটা নরমালি ডেফিনিশনটা আসে না, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের ডেফিনিশনটা আসে না, এই কারণেই তোমাদের মনে রাখতে হবে এখান থেকে শুধু এই 5টা পয়েন্টই আসবে। সো 5টা পয়েন্ট লেখার আগে তুমি এইটা ইন্ট্রোডাক্টরি স্পিচ দিয়ে দিবা যে the main cause of climate change is the increased carbon dioxide in the atmosphere। এখন তুমি লিখবা যে ফাইন্ড, যেভাবে কোশ্চেনটা থাকবে, ধরো সাপোজ কোশ্চেনটা যদি এইটাই থাকে, আমি দেখাচ্ছি একটু,
ধরো এখানে কোশ্চেনটা থাকলো হচ্ছে তোমার এই কোশ্চেনটা ধরো এখানে আছে স্যার হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট এটা পারছি না আমি। আসতেছি এক এক করে আসতেছি, টেনশনের কারণ নেই। একটু ওয়েট করো একটু ওয়েট করো। একটু ওয়েট করো। আচ্ছা দেখো, এখন সাপোজ ধরো তোমার কোশ্চেনটা যদি এটা থাকে যে রাইট 5 of our activities to mitigate the rate of climate change, তাহলে আমরা প্রথমে ওই লাইনটা দিব the main cause of climate change is increased carbon dioxide on atmosphere। এটা দেওয়ার পরে আমরা লিখব here is our 5 activities to mitigate the rate of climate change। লিখার পরে দেন আমি 1 2 3 4 দিয়ে 5টা পয়েন্ট করব। এখন এই 5টা পয়েন্টে কি কি দিব সেটা আমি পয়েন্ট আকারে দেখাই দিচ্ছি। প্রথম পয়েন্টটা তুমি দিবা এখান থেকে, দেখো ফার্স্ট পয়েন্ট খুব সুন্দর করে এখানে দেওয়া আছে পয়েন্টগুলো, এবং এভাবে বইয়ের যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সগুলো এভাবেই দিবা। দেখো এখান থেকে স্টার্ট করবা পয়েন্ট 1, এটা হচ্ছে আমাদের পয়েন্ট 1। দেখো we can reduce the risk by reducing the carbon dioxide emission by decreasing the use of fossil fuel such as coal, oil and natural gas। 1 number point। সো এখান থেকে জাস্ট দুইটা দাগ দিয়ে রাখো এখান থেকে এই পর্যন্ত। তাহলে 1 নাম্বার পয়েন্টটা আমরা সবাই বুঝতে পারছি, we can reduce থেকে ন্যাচারাল গ্যাস পর্যন্ত, we can reduce থেকে ন্যাচারাল গ্যাস পর্যন্ত। নাম্বার 2 নাম্বার দাও, এই যে ইনক্রিজিং এখান থেকে শুরু করো, ইনক্রিজিং থেকে 2 নাম্বারটা শুরু করো। increasing the use of renewable energy resources by energy sources such as solar energy and wind can reduce the carbon dioxide emission। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তাহলে increasing the use of renewable energy sources such as solar energy and wind can reduce the carbon dioxide emission। এরপরে থার্ড নাম্বার অলসোটা দরকার নাই, অলসোটা কেটে দাও, অলসো দরকার নাই। we can এখান থেকে থার্ড নাম্বার পয়েন্ট শুরু করো। we can reduce carbon dioxide in the atmosphere by planting trees। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। দেন ঠিক তারপরে থেকে 4 নাম্বার পয়েন্টটা শুরু করো, we can reduce energy consumption in our daily life to reduce carbon dioxide emission, to reduce carbon dioxide emission। এটা দাও হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। আচ্ছা আসলে সমস্যা হচ্ছে এখানে কিন্তু 4টা পয়েন্টই দেয়া আছে, বুঝছো, 5টা পয়েন্ট দেওয়া নাই। আচ্ছা আমি বলি নরমালি এখান থেকে যদি 5টা পয়েন্ট আসে সেক্ষেত্রে আমাদের এখানে যে কোনো একটা পয়েন্টকে ভেঙে আমাদের একটা পয়েন্ট বাড়াইতে হবে, এবং সেটা তুমি করতে পারো। দাঁড়াও একটু দাঁড়াও। তুমি এখানে আসলে যা দেখতেছি, দাঁড়াও আচ্ছা তুমি এই যে 2 নাম্বার পয়েন্টটাকে ভেঙে 2টা পয়েন্ট করতে পারবা। 2 নাম্বার পয়েন্টকে ভেঙে তুমি চাইলে 2টা পয়েন্ট করতে পারবে, বাট নরমালি 4টা পয়েন্ট আসারই কথা, কারণ বইয়ে তোমাদের 4টা পয়েন্টই দেয়া আছে। তারপরেও যদি একটা পয়েন্ট বাড়াইতে হয় সেক্ষেত্রে তুমি এখানে এই যে 3 নাম্বার পয়েন্টটাকে ভেঙে লিখবা। কিভাবে ভেঙে লিখবা দেখো, ইনক্রিজিং দ্য ইউজ অফ, খেয়াল করো, ইনক্রিজিং দ্য ইউজ অফ, তখন আর রিনিউয়েবল রিসোর্স এনার্জি সোর্সেস লেখার দরকার নাই, increase the use of solar energy। এটাতে একটা দিবা, যে একটা পয়েন্ট করবে এখান থেকে যে increasing the use of solar energy we can reduce carbon dioxide emission। নাম্বার 2 এখান থেকে আরেকটা দিবা সেমটাই, increasing the use of solar energy জায়গায় এবার লিখবা wind, solar energy জায়গায় কি লিখবা wind। increasing the use of wind we can use, অথবা উইন্ডের সাথে তুমি আরো একটা কাজ করতে পারো, উইন্ড এবং সানটাকেও তুমি দিতে পারো, কারণ সান কিন্তু অলসো এ সোর্স অফ বা রিনিউয়েবল রিসোর্সেস, সোর্স আমরা বলতে পারি যে রিনিউয়েবল রিসোর্সেস। তাহলে আমরা এখানে বলতে পারি ইনক্রিজিং দ্য ইউজ অফ উইন্ড অর সান, উইন্ড এন্ড সান, অর না উইন্ড এন্ড সান ক্যান উই ক্যান রিডিউস দ্য কার্বন ডাইঅক্সাইড ইমিশন। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ এই পয়েন্টটাকে ভেঙে তুমি 2টা পয়েন্ট করে দিবা, যেহেতু তোমার 5টা পয়েন্ট দরকার। আচ্ছা দেখো 2 নাম্বার পয়েন্টে 2টা সোর্সকে ইনক্রিজ করতে বলছে, 2টা রিনিউয়েবল সোর্সকে। একটা সোর্স হচ্ছে ইনক্রিজিং দ্য ইউজ অফ সোলার এনার্জি,
আচ্ছা এখানে সোলার এনার্জি যেহেতু আছে তাহলে আর সানটার দরকার নাই, কারণ সোলার এনার্জিতেই তো আমরা সানটা ইউজ করতেছি, সানটা বাদ দাও। এখান থেকে তুমি দুইটা করবা যে ইনক্রিজিং দ্য ইউজ অফ সোলার এনার্জি উই ক্যান রিডিউস দ্য কার্বন ডাই অক্সাইড ইমিশন। পয়েন্টটা বুঝতে পারছি না, আরেকবার বলবেন? আবার তো বলতেছি, একটু মনোযোগ দাও। 2 নাম্বার পয়েন্টটাকে তুমি ভেঙে দুইটা পয়েন্ট করবা, কিভাবে করবা আমি দেখাই দিচ্ছি। দেখো ইনক্রিজিং দ্য ইউজ অফ, তখন আর রিনিউয়েবল সোর্সেস তুমি না লিখলেও হবে, এটা তোমার ব্যাপার। জাস্ট আমি বলতেছি শর্টকাটে তুমি এটা লিখতে পারো যে ইনক্রিজিং দ্য ইউজ অফ সোলার এনার্জি উই ক্যান রিডিউস কার্বন ডাই অক্সাইড ইমিশন। আরেকটা বলতে পারো উই ক্যান ইনক্রিজিং দ্য ইউজ অফ উইন্ড উই ক্যান রিডিউস দ্য কার্বন ডাই অক্সাইড ইমিশন। অর্থাৎ একবার তুমি সোলার এনার্জিটাকে ইনক্রিজ দেখাচ্ছ, আর একবার দেখাচ্ছ উইন্ডকে ইনক্রিজ দেখাচ্ছ, আলাদা আলাদা ভাবে লিখতেছো, দ্যাটস অল। অর্থাৎ জাস্ট এখানে সোলার এনার্জির জায়গায় তুমি উইন্ড লিখে সেম সেন্টেন্সই হবে, শুধু সোলার এনার্জির জায়গায় উইন্ড হবে, তাহলে কিন্তু এখান থেকে দুইটা পয়েন্ট বের হয়ে গেল, তাহলে 5টা পয়েন্ট আমাদের ইজিলি হয়ে যাচ্ছে। ওকে, তবে তোমরা কিন্তু পরীক্ষাতে যদি 4টা পয়েন্ট আসে তাহলে আর ভাঙার দরকার নেই, যেরকম আছে সেরকমই লিখবা। ওকে ডান। তাহলে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, আর কোনো প্রবলেম আছে কারো? আমি নো কিন্তু স্যার। বললাম যে 3 স্টার, এই কারণে এটা বারবার বলতেছি এটা 3 স্টার। ওকে, এবার আমরা চলে আসি নেক্সট। ওকে নেক্সট কোশ্চেন, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। সো দেখো এখান থেকে লিখো, এখান থেকে দাগ দাও, দ্য মেজার, দেখো দ্য মেজার টু সার্ভাইভ ইন দ্য চেঞ্জিং ক্লাইমেট ইজ কল্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। তোমাকে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ভাবে আসতে পারে, এই অ্যাডাপ্টেশনের যে কোশ্চেনটা, এটা কিন্তু বিভিন্ন ভাবে আসে, অনেকেই এখানে মিক্স আপ করে ফেলে। সো এখানে একটা জিনিস মনে রাখবা যে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন মানে হচ্ছে তুমি নতুন কি কি করে এই ক্লাইমেট চেঞ্জকে, আমরা কিন্তু ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড ইমিশন কমানো কিভাবে যায় সেটা দেখাইলাম, আর অ্যাডাপ্টেশনে আমি যেটা দেখবো কি কি এক্সট্রা স্টেপ নিয়ে, অর্থাৎ কি কি নতুন জিনিস তৈরি করে আমরা এই ক্লাইমেট চেঞ্জকে নিয়ন্ত্রণ বা মানে আমাদের আয়ত্তের মধ্যে রাখতে পারি, যেটা হচ্ছে কি নতুন জিনিস অ্যাড করে। সেক্ষেত্রে আমরা দেখো, আমরা প্রথমেই দেখলাম যে হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, সো সেটা আমি দিয়ে দিলাম। এবার তুমি দেখো কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। এখন দেখো দ্য ফলোইং, খেয়াল করো, দ্য ফলোইং আর দ্য এক্সাম্পলস অফ অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস, অর্থাৎ অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস গুলো কি কি নিতে হবে, অথবা এখানে তোমার মেজার্সও আসতে পারে, স্টেপসও আসতে পারে। সো এখানে দেখো যে স্টেপ গুলো দেয়া আছে, প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাকে নতুন করে নিতে হবে, মানে তৈরি করতে হবে নতুন করে। যেমন প্রথমটাতে বলছে হাউসেস, স্কুলস এন্ড ফ্যাক্টরিজ কনস্ট্রাক্ট করতে হবে, পরেরটাতে বলছে ফ্লাড এন্ড সাইক্লোন শেল্টার তৈরি করতে হবে, ক্রিয়েটিং কোস্টাল অ্যাফরেস্টেশন, অর্থাৎ বনায়ন, নদীর বা কোস্টাল এরিয়াগুলোতে, অর্থাৎ সাগরের তীরবর্তী জায়গাগুলোতে বা নদীর তীরবর্তী জায়গাগুলোতে ফরেস্ট তৈরি করতে হবে। দেন এমন ক্রপস তৈরি মানে ইয়ে করতে হবে, ইনোভেটিং সল্ট টলারেট ক্রপস, অর্থাৎ যেগুলো সল্টকে টলারেট করতে পারে, এরকম ক্রপস আমাদেরকে ক্রপ দরকার হবে আমাদের জন্য। চেঞ্জিং আওয়ার লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। ডিমিনিশিং নলেজ অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের যে নলেজটাকে এটাকে আমাদের ছড়াই দিতে হবে। সো এই যে স্টেপগুলো, এই স্টেপগুলো হচ্ছে কি অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস, অর্থাৎ এগুলো আমরা নতুন ভাবে তৈরি করতে হবে, নতুন ভাবে এগুলোকে। বলো স্যার, আমরা লাইফস্টাইল কিভাবে চেঞ্জ করব? আচ্ছা, লাইফস্টাইল বলতে কি, দেখো আমরা এই যে ধরো সাপোজ আমাদের যে ফ্ল্যাটটা হচ্ছে, ফ্ল্যাটের জন্য দায়ী কে? গ্লোবাল ওয়ার্মিং। এখন গ্লোবাল ওয়ার্মিং এর রিজনটা কি? অবশ্যই যে আমরা একটু আগে দেখলাম যে ফসিল ফুয়েল গুলো আমরা ইউজ করতেছি, ঠিক আছে? তো ফসিল ফুয়েল গুলো কি, আমরা তো সব জায়গায় গাড়ি ঘোড়া সব জায়গাতেই, ফ্যাক্টরি সব জায়গাতে ফসিল ফুয়েল ইউজ করতেছি। সো এগুলো কি করতে হবে? কমাইতে হবে। তার মানে কি, এখন তুমি ধরো লাইফস্টাইল বলতে ধরো তুমি গাড়িতে চলাফেরা করো, সো যখন তুমি গাড়িতে চলাফেরা করতেছো তখন কিন্তু ফসিল ফুয়েলটা বার্ন হচ্ছে এবং এর ফলে কার্বন ডাই অক্সাইড ইমিশন হচ্ছে। কিন্তু তুমি যদি ধরো তোমার কি বলে গাড়ির জায়গায় তুমি যদি সাইকেল ইউজ করো, অথবা তুমি যদি রেগুলার হাঁটো, মানে তোমাকে এইরকম যে ভেহিকেল গুলো আছে সেগুলো যদি তুমি বাদ রাখো, তাহলে কিন্তু তোমার এই একটা লাইফস্টাইলের একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেখানে আমাদের কার্বন ডাই অক্সাইড ইমিশনটাও কম হচ্ছে, এবং যার ফলে গ্লোবাল ওয়ার্মিংটা কম হচ্ছে, এবং গ্লোবাল ওয়ার্মিংটা যেহেতু কম হচ্ছে তার ফলে আমাদের এই যে ন্যাচারাল ডিজাস্টার গুলো কমে যাবে। বুঝতে পারছো সাদিক? স্যার বুঝেছি। ওকে, তাহলে অ্যাডাপ্টেশনের দেখো কোশ্চেন গুলো কি রকম হইতে পারে, আমি অ্যাডাপ্টেশনের কোশ্চেন গুলো একটু দেখাই দিচ্ছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। ওকে,
অ্যাডাপ্টেশনের কোশ্চেন গুলো কিন্তু বিভিন্ন ভাবে হইতে পারে। তারপরে আমি দেখাই দিচ্ছি, দেখো অ্যাডাপ্টেশনের কোশ্চেন গুলো হইতে পারে, দেখো বারবার এটা হ্যাং হয়ে যাচ্ছে না, একটু ওয়েট করো। এই যে দেখো অ্যাডাপ্টেশনের যে কোশ্চেন গুলো সেগুলো এই যে এরকম ভাবে হইতে পারে, যে অ্যাডাপ্টেশনের যে কোশ্চেনটা আছে আমরা যদি সিম্পলি দেখি, দেখো হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনটা কি? রাইট 4 এক্সাম্পলস, 4টা এক্সাম্পলস অফ অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটি। তার মানে আমরা দেখলামই যে অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটি 4টা এক্সাম্পল আমি দিব। ওকে, এরপরে দেখো এখানে বলছে যে রাইট 4 হিউম্যান অ্যাক্টিভিটিস হুইচ কজ গ্লোবাল ওয়ার্মিং। এটা কিন্তু আলাদা, এটা হচ্ছে কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং, এটা আমরা একটু পরে দেখবো। কজেস অফ গ্লোবাল ওয়ার্মিংটা পরে, আমরা কিন্তু ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিংটা দেখছি, বাট কজেস অফ গ্লোবাল ওয়ার্মিংটা আমি এখনো দেখি নাই, এটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে ধরো এখান থেকে কোশ্চেনটা হতে পারে এরকম, এই যে দেখো হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, হোয়াট স্টেপস। এই কোশ্চেনটা তোমাদেরকে আমি লিখে দেই নাই, আমি আজকে দেখাচ্ছি। হোয়াট স্টেপস অর হোয়াট মেজার্স, এখানে স্টেপসও থাকতে পারে মেজার্সও থাকতে পারে, নিড টু বি টেকেন, মানে তোমাদের নিতে হবে টু রিডিউস দ্য রিস্ক অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের রিস্কটাকে রিডিউস করার জন্য তুমি কি কি স্টেপ বা মেজার নিতে পারো। সো এই কোশ্চেনটা যখনই আসবে তখন কিন্তু তোমাকে অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস গুলো লিখতে হবে, অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস গুলো লিখতে হবে। মিটিগেশন কিন্তু লেখা যাবে না, মিটিগেশনটা শুধুমাত্র যখন রিডাকশনের ক্ষেত্রে আসবে তখন তুমি মিটিগেশনটা লিখবা। তাছাড়া এই যে স্টেপস অফ steps to be taken to reduce the risk of changing climate, এটার ক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস গুলো লিখতে হবে। অথবা এখানে এটাও থাকতে পারে যে রাইট 4 এক্সাম্পলস অফ অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস টু সার্ভাইভ দ্য ক্লাইমেট চেঞ্জ ইফেক্টস, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ ইফেক্টে সার্ভাইভ করার জন্য অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস গুলো লিখো। সো এই যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো আসলে তোমাকে বুঝতে হবে যে তোমাকে অ্যানসার করতে হবে অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস গুলো। ওকে, সো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন, মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে সব সময় থাকে। সো এটা ভালোভাবে কমপ্লিট করবা, এবং 3 স্টার যেহেতু দিয়ে দিছি বুঝতেই পারতেছো। এবার আমরা একটা কোশ্চেনে আসব, এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে আসি। দেখো নেক্সট কোশ্চেনটা হবে তোমাদের এখান থেকে, এই যে এই পেজে আমি তোমাদেরকে বলছিলাম, তো আমি ধরেই নিতে পারি যে এগুলো তোমরা কমপ্লিট করছো। সো এখান থেকে একটা ডেফিনিশন আমাদের দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। হোয়াট ইজ অ্যাটমসফিয়ার? খেয়াল করো এখানে অ্যাটমসফিয়ারের একটা ডেফিনিশন দেখতে পাচ্ছি আমরা। সো আমরা চেষ্টা করব ডেফিনিশনটা পড়তে। দেখো an atmosphere is the layer of air that surrounds the earth's surface. Atmosphere, সো এখান থেকে তুমি অ্যাটমসফিয়ারের ডেফিনিশনটা দিতে পারো। an atmosphere is the layer of air that surrounds earth's surface. আচ্ছা, এখন Sir, what is greenhouse effects? হ্যাঁ আমি সেটাতেই আসতেছি। এখন তোমাদেরকে দেখো এখান থেকে আরো কিছু ব্যাপার আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমত তোমাদেরকে এটা আসতে পারে যে হোয়াট ইজ গ্রিন হাউস, এটা একটা কোশ্চেন হইতে পারে যে হোয়াট ইজ গ্রিন হাউস। আরেকটা কোশ্চেন হইতে পারে হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট। সো দেখো এই যে 83 নাম্বার পেজে হোয়াট ইজ গ্রিন হাউসের যে অ্যানসারটা সেটা তোমরা এখান থেকে দিবা, যে গ্রিন হাউসটা আসলে কি। দেখো a greenhouse is made up of glass. It traps sunset. এটা কি করে? sunset কে ট্র্যাপ করে ফেলে। It helps keep plants warm and alive in extreme cold weather. So যদি পরীক্ষাতে আসে what is greenhouse, তাহলে তুমি এইটুকু দিয়ে দিবা। A greenhouse is made of glass. It traps the sun's heat. It helps keep plants warm and alive in extreme cold weather. Okay? আচ্ছা, তাহলে এটা আমরা কি দিলাম? এটা হচ্ছে হোয়াট ইজ গ্রিন হাউস দিলাম। এবার আমরা আসবো হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট। খুব মনোযোগ দাও, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট। সো গ্রিন হাউস ইফেক্টের অ্যানসারটা এখান থেকে শুরু করবা। গ্রিন হাউস ইফেক্টের যে অ্যানসারটা সেটা শুরু করো এখান থেকে। আচ্ছা, আমাদের এখন ব্রেক টাইম শুরু হয়ে গেছে, আই থিংক 10 মিনিট এখন অফ। আচ্ছা, গ্রিন হাউস ইফেক্টটা আমি পরেই আসি, আমি ব্রেকের পরে এসে গ্রিন হাউস ইফেক্টটা দেখে দিচ্ছি। না 3 মিনিট নাই, আমার এখানে তো 1 মিনিটের কম দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে 20 মিনিটস এর একটা ব্রেক নাও, খাওয়া দাওয়া যে করো নাই সে খাওয়া দাওয়া করে আসো এন্ড দেন জয়েন করো, এটাই বেটার হবে। এরপরে আমরা এই যে গ্রিন হাউস এফেক্টটা কি, গ্রিন হাউস গ্যাসেস গুলো কোনগুলো সেগুলো নিয়ে এখন ডিসকাস করব। ওকে, তাহলে ব্রেক টাইম, সবাই লিভ নাও, লিভ নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসো। থ্যাংক ইউ স্যার, খাওয়া দাওয়ার জন্য। Thank you, sir. ব্রেক ওকে 20 মিনিটস, ইয়েস 20 মিনিটস।